অজানা সত্যের 144 নম্বর এপিসোডে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে রয়েছি আমি রাজর্ষি। আজকের এপিসোডটাকে শুরু করবার আগে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট করতে চাই। আমাদের অজানা সত্য 5000 সাবস্ক্রাইবারের একদম দোরগোড়ায়, তাই সবাই এপিসোডগুলোকে একটু বেশি করে শেয়ার করো নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে, যাতে এই পরিবার আরও বড় হতে পারে এবং আরও নতুন নতুন মানুষেরা আমাদের পরিবারের সঙ্গে যুক্ত হতে পারে। কারণ এই ইউটিউব চ্যানেলটা ধীরে ধীরে যখন বড় হবে, আমরা আরও নতুন নতুন রোমহর্ষক ঘটনা শুনতে পারবো। তাই এই রিকোয়েস্টটা করলাম, এপিসোডগুলোকে একটু বেশি করে শেয়ার করে দিও নিজেদের বন্ধু বান্ধবদের সঙ্গে, ফেসবুকে হোক, হোয়াটসঅ্যাপে হোক, যেখানেই হোক একটু শেয়ার করে দিও। আজকের এপিসোডে থাকছে 3টে ঘটনা। আজকের 3টে ঘটনায় বেশ জমজমাট ঘটনা। দ্বিতীয় যে ঘটনাটি রয়েছে সেই ঘটনাটা একটা জাম্পস্কেয়ার ঘটনা। কাজেই আজকের এপিসোডটাকে একদম শেষ অবধি শুনতে থাকো, কারণ আজকের এপিসোডটা তোমাদেরকে ভয় পাওয়াবে। শুরু করছি প্রথম ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মেহনাজ মণ্ডল। তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ে শোনাচ্ছি। নমস্কার দাদা, আমি মেহনাজ মণ্ডল। আশা করছি তুমি ভালো আছো। এর আগেও একটা ঘটনা আমি তোমাকে লিখে পাঠিয়েছিলাম। ঘটনাটা তুমি পড়ে শুনিয়েছিলে, আমার তো বেশ ভালো লেগেছিল। তাই আজ আরও একটা ঘটনা তোমাকে লিখতে বসলাম। আশা করছি ঘটনাটা তোমার পছন্দ হবে। আজ যে ঘটনাটা শোনাবো সেটা আমার এক দূর সম্পর্কের মামার সঙ্গে ঘটেছে। সে মামাটা বেঁচে নেই, তবে সবাই মনে করেন ঘটনাটা ঘটার পর থেকে মামা মারা গেছেন। বেশি কথা না বলে ঘটনাটা বলি। আমার সেই মামাটা পেশায় একজন চাষি ছিলেন। কোনো একটি গ্রামে তিনি বাস করতেন। তার পরিবারে ছিল সে, তার মা এবং তার একটা ছোট বোন। মামাটির বাবাও একজন চাষি ছিলেন, তবে বাবা মারা গেলে মামা সেই জমিতে চাষবাস করা শুরু করেন। আমরা সবাই জানি রাতের বেলায় জমিতে পাহারা দিতে হয়, নইলে অন্য লোকেরা ফসল নষ্ট করে দিতে পারে। তবে সেই মামাটা রাত্রেবেলায় পাহারা দিত না। রাত্রেবেলা দেরি করে ঘুমিয়ে পড়ত এবং সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়ত। সকালবেলা উঠে তিনি মাঠে চলে যেতেন এবং সারাটা দিন তিনি সেখানেই কাটাতেন। দুপুরের খাবারটাও তিনি সকালবেলা নিয়ে চলে যেতেন। পায়খানা প্রস্রাব পেলে তিনি জমির পাশের জঙ্গলের ভেতরে গিয়ে পায়খানা প্রস্রাব করে নিতেন, কারণ যেখানে তার জমি ছিল সেখানে আর কারোর জমি ছিল না। একদিন তার চাষ করতে করতে প্রস্রাব পায়। সেই দিন তার কি মনে হলো, সে জমির পাশের দিকে থাকা একটা বড় বেলগাছের তলায় প্রস্রাব করে নেয়। আর এটাই ছিল তার জীবনের সবচেয়ে বড় ভুল। মামা সেই দিন প্রস্রাব করবার পর রাতের বেলা বাড়িতে গিয়ে ঘুমিয়ে পড়ে। যখন তিনি ভোরবেলা উঠে জমির দিকে যান, তিনি জমির যেই হালটা দেখেন সেটা দেখে তার পায়ের তলা থেকে মাটি সরে যায়। তিনি দেখেন জমির অর্ধেক ফসল পুড়ে ছাই হয়ে গেছে। আশেপাশের লোকেদেরকে যে জিজ্ঞেস করবেন তারও কোনো উপায় নেই, কারণ আগেই বললাম মামার জমির পাশে আর কারোর জমি নেই। আর অত রাতে এই ঘটনাটা কে ঘটালো, কেনই বা ঘটালো, এটা দেখার মতো কোনো লোক ছিল না সেখানে। তাহলে হয়তো মামা জিজ্ঞেস করতে পারতেন।
মামা খুব কষ্ট পান সেদিন। কোনো মতে সারাটা দিন কাটিয়ে রাতে যখন তিনি ঘুমান, তিনি স্বপ্নে দেখেন তার জমিতে আগুন লেগে গেছে। দাও দাও করে সেই জমিতে আগুন জ্বলছে, আর সেই আগুনের মাঝখানে দাঁড়িয়ে রয়েছে এক কালো অবয়ব। সেই অবয়ব মামাকে বলছে, তোর পুরো জমি আমি ছাড়খাড় করে দেব। আমার ক্ষমতা তুই জানিস না। কাল আমার গায়ে প্রস্রাব করে তুই ঠিক করিসনি। এইটা দেখার পর আমার মামার ঘুম ভেঙে যায়। মামা তাড়াতাড়ি দৌড়ে দৌড়ে নিজের জমির দিকে যান এবং গিয়ে দেখেন মামার জমিতে সামান্য আগুন লেগেছে, যেটা কিছুক্ষণের মধ্যেই ছড়িয়ে পড়বে। আমার মামা তাড়াতাড়ি টিউবওয়েল থেকে জল আনেন এবং জল দিতে থাকেন সেই আগুনে। আগুনে জল দেওয়ার সময় মামার কানে হাসির শব্দ ভেসে আসছিল। মামা তাও ভয় না পেয়ে মনের জোরে নিজের জমির আগুন নেভাতে থাকেন। এমন একটা সময় সে আগুন নিভে যায় এবং মামা সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। যখন সকাল হয়, মামাকে জমি থেকে উদ্ধার করা হয় এবং বাড়িতে নিয়ে আসা হয়। মামার যখন চোখ খোলে, মামা তখন থতমত খেয়ে ওঠেন এবং সবাইকে ঘটনাটা বলেন। কেউ কেউ বিশ্বাস করেন, আবার কেউ কেউ বিশ্বাস করে না। তারপর মামার খুব জ্বর আসে। 2 সপ্তাহ তিনি জ্বরে ভোগেন। এরপর একদিন মামা ঠিক হয়ে যান এবং সেই দিন রাত্রিবেলায় মামা মারা যান। জানি না মামা কিভাবে মারা গেল, তবে যেই দিন মামা মারা গেল সেই দিন সকালবেলা মামা একদম সুস্থ হয়ে গেছিল। হঠাৎ করে মৃত্যু হয়ে যাওয়ার কারণে কেউ কেউ বলে সেই ঘটনাটার জন্য মামার মৃত্যু হয়েছে, আবার কেউ কেউ বলে শারীরিক অসুস্থতার কারণে মামার মৃত্যু হয়েছে। জানি না কোনটা ঠিক কোনটা ভুল, তবে ঘটনাটা একটা সত্য ঘটনা। ঘটনাটা তোমার অজানা সত্যের শ্রোতাদেরকে অবশ্যই পড়ে শুনিও। আশা করছি তাদের ঘটনাটা ভালো লাগবে। ঘটনার শেষে একটা কোয়েশ্চেন মার্ক ছিল, যেটা হলো মামা মৃত্যুর দিন সকালবেলায় একদম সুস্থ ছিল, রাত্রিবেলা মামা হঠাৎ মারা গেল। এর কারণটা আপনাদেরকে বলি। যখন কোনো মানুষ মারা যায়, তার শরীর থেকে সেই আত্মাটা বেরিয়ে যায়। আর এটা সবসময় মনে রাখবেন, আত্মারা কখনো কোনো রকমের শারীরিক দুর্বলতা নিয়ে শরীর ছাড়তে চায় না। আত্মারা সবসময় সাধারণভাবেই দেহ ত্যাগ করে। আপনারা লক্ষ্য করে দেখতে পারবেন, যখন কোনো বৃদ্ধ ব্যক্তি অথবা কোনো বৃদ্ধ মহিলা মারা যায়, সেই মারা যাওয়ার আগের দিন অথবা মারা যাওয়ার দিনকে তারা একদম সুস্থ হয়ে যায়, তারপর হঠাৎ করে তারা মারা যায়। এই জিনিসটা ঘটে সেই কারণের জন্যই। আশা করছি বুঝতে পেরেছেন। ঘটনাটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে লিখে জানাবেন। আশা করছি ঘটনাটা আপনাদের পছন্দ হয়েছে এবং আপনাদের ভালো লেগেছে। কোনো রকম মতামত থাকলে অবশ্যই কমেন্টে লিখতে পারেন। চলে যাব দ্বিতীয় ঘটনায়, তবে তার আগে সকলকে মনে করিয়ে দিই, আপনারাও যদি আমাকে ঘটনা পাঠাতে চান, তার জন্য আমাকে মেইল করে ঘটনা আপনারা লিখে পাঠিয়ে দিতে পারেন। অজানাসত্য15@gmail.com এই মেল আইডিতে আপনারা ঘটনা লিখতে পারেন। এছাড়াও আমাদের একটি ফেসবুক পেজ রয়েছে অজানা সত্য নামে, সেখানেও আপনারা আমাকে মেসেজের মাধ্যমে ঘটনা লিখে পাঠাতে পারেন। ডেসক্রিপশন বক্সের প্রথমেই ঘটনা পাঠানোর সমস্ত রকম লিঙ্ক দেওয়া রয়েছে। ঘটনা পাঠাতে ইচ্ছুক হলে অবশ্যই পাঠান। আপনাদের ঘটনাও আমাদের অজানা সত্যে অবশ্যই শোনানো হবে। শুরু করছি আজকের এপিসোডের দ্বিতীয় ঘটনা। ঘটনা লিখে পাঠিয়েছেন মেঘনা দে।
তিনি যেরকম করে লিখেছেন আমি সেরকম করেই পড়ছি। নমস্কার দাদা, আমি মেঘনা দে। আমি শ্যামনগর থেকে লিখছি। আমি তোমার একজন অন্ধ ভক্ত। আজ আমি আমার জ্যাঠার সঙ্গে ঘটে যাওয়া একটা ঘটনা শোনাব, যেটা আমার বাড়ির ছাদে ঘটেছিল। যেমনটা ঘটেছিল তেমনটাই তোমাকে শোনাচ্ছি, বেশি কথা না বাড়িয়ে। আমার জ্যাঠা পেশায় রেলে চাকরি করেন। দিনে 8 ঘন্টা ডিউটি করবার পর তিনি রাত্রিবেলা বাড়ি ফিরতেন। আমার জ্যাঠা ওই 8টা থেকে 9টার মধ্যে বাড়ি ফিরে যেতেন। তারপরে বন্ধুদের সঙ্গে আড্ডা মারতে যেতেন। তাদের বন্ধুদের একটি চায়ের ঠেক ছিল, সেখানে বসে তারা চা খেতেন এবং আড্ডা মারতেন। এমন একটা দিন হঠাৎ আমার ঠাকুমা অর্থাৎ আমার জ্যাঠার মা মারা যান। বাড়িতে সবাই ভেঙে পড়েন। এমন মনে হয় মাথার ওপর থেকে যেন ছাদ সরে গেল। এরপর শ্রাদ্ধের জন্য প্রস্তুতি নিতে হয়। এর মাঝেই ঘটে এক ভয়ানক ঘটনা। আমার জ্যাঠা একদিন রাতের বেলায় খাওয়া দাওয়ার পর ছাদে গেছিলেন চা আর সিগারেট নিয়ে। বাড়িটা 3 তলা এবং রাস্তার ধারে হওয়ায় রাত্রিবেলা চারিপাশে ভালো ভিউ পাওয়া যেত, যার কারণে জ্যাঠা চা খেতে ছাদে গেছিলেন। তখন গরমকাল ছিল, বেশ হাওয়া দিচ্ছে। ছাদে হাওয়া খেতে খেতে তিনি যখন ঘুরছেন, এমন একটা সময় পাশের নারকেল গাছ থেকে তিনি কেমন একটা আজব শব্দ শুনতে পান। তিনি একবার পেছন ঘুরে দেখেন সেই নারকেল গাছের দিকে, তবে সেরকম কিছু দেখতে পান না, যেহেতু অন্ধকার ছিল। তিনি মুখ ঘুরিয়ে নিয়ে আবার সিগারেট খেতে লাগলেন। এমন একটা সময় যখন চা শেষ হয়ে যায়, তিনি পেছনে ঘুরে যখন নিচে নামতে যাবেন, তিনি যেই দৃশ্যটা দেখেন সেটা দেখে তিনি সেখানেই জমে যান। তিনি দেখেন ঠাকুমা চিলেকোঠার ঘরের ওপরে যেই ছাদটা থাকে সেইখানে পা ঝুলিয়ে বসে রয়েছে এবং জ্যাঠার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছে। জ্যাঠার সারা শরীর দিয়ে কেমন যেন ঠান্ডা স্রোত বয়ে যায়। চারিপাশে কোনো রকম শব্দ শুনতে পাচ্ছেন না, শুধু এটা দেখতে পারছেন তার মা তার দিকে ড্যাব ড্যাব করে তাকিয়ে রয়েছেন। এই দিকে তার মা 2 দিন আগেই মারা গেছে। জ্যাঠা সেখানেই অজ্ঞান হয়ে যান। যখন অনেক রাত হয়ে যায় তখন জ্যাঠাকে ছাদ থেকে নিচে নামানো হয়। মুখে জলের ঝাপটা দেওয়া হলে জ্যাঠার জ্ঞান ফেরে। জ্যাঠার যখন জ্ঞান ফেরে জ্যাঠা খুব ভয় পেয়ে যান এবং ভয়তে খাটের কোণায় সেটে যান। কি হয়েছে কি না হয়েছে জ্যাঠাকে জিজ্ঞেস করা হলে তিনি সমস্ত ঘটনা খুলে বলেন। এই ঘটনা শুনে আমরা তো ভয় পাই, তবে আমার মা বাবা জ্যাঠা জেঠিরা আবার কেঁদে ফেলেন। এরপরে আমার জ্যাঠার জ্বর এসেছিল। বাড়িতে শ্রাদ্ধ শান্তি যখন হয়েছিল তখন পুরোহিত মশাইকে ঘটনাটা বলা হলে তিনি বলেন এই ব্যাপারটাকে সম্পূর্ণ পরিমাণে এড়িয়ে যেতে, এই বিষয়ে কারোর সঙ্গে যেন আর কোনো রকম কথা না বলেন তিনি। জানি না ঘটনাটা কতটা সত্যি কতটা মিথ্যে, তবে যেমনটা জ্যাঠার মুখ থেকে শুনেছিলাম তেমনটাই তোমাকে লিখে পাঠালাম। জানি বারণ আছে, তবুও এই পরিবারের জন্য একটা ঘটনা আমি শেয়ার করলাম। আশা করছি তোমাদের ভালো লাগবে। সকল শ্রোতাদের কাছে একটাই রিকোয়েস্ট, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আমরা সকলে এটা জানি যে কোনো মানুষ মারা গেলে শ্রাদ্ধ শান্তির আগে তাদের আত্মা বাড়িতে 14 দিন ঘোরাফেরা করে এবং সবাইকে দেখতে থাকে। এই 14 দিনের মাথায় অনেক কিছু ঘটতে দেখা যায়, যেগুলোকে আমরা নেগলেক্ট করে যাই, আবার কখনো কখনো সিরিয়াসভাবে দেখে নিই।
ঘটনাটা কতটা সত্য কতটা মিথ্যে এই তর্কে আমি যাব না, সম্পূর্ণটাই আপনাদের ওপরে। এটি একটি জাম্প স্ক্যার ঘটনা ছিল। আশা করছি তোমরা ভয় পেয়েছো এবং তোমাদের ভালো লেগেছে। চলে যাব আজকের এপিসোডের তৃতীয় ঘটনায়, অর্থাৎ অন্তিম ঘটনায়। শুরু করছি তৃতীয় ঘটনা। নমস্কার দাদা, আশা করছি তুমি ভালো আছো। বিশেষ কারণে আমি আমার নামটা তোমাকে জানাতে পারছি না, তবে আজ যে ঘটনাটা তোমাকে লিখছি এটা আমার একজন পরিচিত মানুষের মুখ থেকে শোনা। এমনকি এই ঘটনাটা সে একটা ফেসবুকেও পোস্ট করেছিল এবং তার কাছ থেকেই আমি ঘটনাটা শুনেছি। যার সঙ্গে ঘটেছে তার নাম রাইভি। বরিশাল আলেকান্দায় তার বাসা। তার ভাষ্যমতোই লিখছি। আমি তখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি, টকবগে তরুণ। যা দেখি তাই ভালো লাগে, এরকম একটা ব্যাপার। তো আমাদের এলাকায় একটা ফ্যামিলি ভাড়া এসেছিল। তাদের একটা মেয়ে ও ছেলে ছিল। মেয়েটা ক্লাস 9-এ পড়তো, দেখতে সেই রকম সুন্দর। তো মেয়েটাকে দেখেই কেমন যেন একটু একটু আমার ভালো লাগতে শুরু করলো। তো আসি আসল ঘটনায়। আমাদের এলাকায় একটা পুরনো দোতলা বাড়ি ছিল। পরিত্যক্ত বলা চলে না, এখনও আছে, তবে পরিত্যক্ত নয়, মানুষ থাকে। তখন শুধু দেখাশোনা করবার জন্য কেয়ারটেকার তার পরিবার নিয়ে থাকত। আমরা এলাকার ছেলেরা মাঝে মাঝে ওই বাড়ির ছাদে উঠে আড্ডা মারতাম। আমরাই বেশি উঠতাম, অন্যেরা তেমন উঠত না, কারণ পরিত্যক্ত বাড়ি ভয় পেত অনেকে। তো তখন প্রায় প্রতিদিন সন্ধেবেলায় লোডশেডিং হতো, আর লোডশেডিং হলেই আমরা খুবই খুশি হতাম। পড়তে হতো না, বই টেবিলে রেখে বেরিয়ে পড়তাম বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে। ওই মেয়েটা আমাদের এলাকায় আসার পর থেকে আমি পুরনো বিল্ডিংয়ের ছাদে উঠতাম, কারণ ওই মেয়েটা যে বাসায় থাকতো তার বিপরীত দিকের বাসাটাই পুরনো পরিত্যক্ত বিল্ডিংটা ছিল। আর আমি ছাদে উঠে মুখ দিয়ে একরকম শব্দ করতাম। তখন ওই শব্দ শুনে সে জানলায় চলে আসতো। এইরকমভাবে বেশ ভালোই চলছিল। তবে এরপরেই ঘটে এক ভয়ানক ঘটনা। তো এইরকম একদিন বিদ্যুৎ চলে গেল। বলে রাখা ভালো, আমরা 12 জন বন্ধু ছিলাম। এলাকায় একসাথে চলাফেরা করতাম। তার মধ্যে আমরা 4 জন ছিলাম একটু বেশিই পাকা। লোডশেডিং হলে দোতলার ওই ছাদে ওঠা আমার অভ্যাসে পরিণত হয়ে যায়। আমি নানান রকমের আওয়াজ করে মেয়েটাকে ডাকতাম, আর আমার বন্ধুরাও আমার সাপোর্ট দিত। এরপর অনেক সময় আড্ডা দিয়ে নেমে আসতাম। এই ছিল আমাদের রুটিন। এইরকম একদিন বিদ্যুৎ চলে গেল। আমি বাসা থেকে বের হয়ে সোজা ওই বিল্ডিংয়ের নিচে চলে যাই। তখনও বন্ধুরা কেউ আসেনি দেখলাম। ওদের জন্য বেশ কিছু সময় অপেক্ষা করে আমি ওই অন্ধকারে একাই ছাদে উঠে গেলাম। নিচে কেয়ারটেকার চাচাকে বলে গেলাম ওরা আসলে ওদেরকে বলবেন যে আমি ছাদে রয়েছি। ওই দিন একটু ভয় ভয়ও করছিল, জানি না কেন। তবুও আমি সোজা ছাদে গিয়ে বসে পড়লাম ওই মেয়েটার জানলার দিকে মুখ করে। মুখ দিয়ে শব্দও করলাম কয়েকবার, কিন্তু আজ মেয়েটা কেন জানি না জানালার সামনে এলো না। চুপচাপ বসে আছি। আজ কি হলো? বন্ধুরাও আসছে না। একা একা ভয়ও করছিল অনেক। একা ছাদে, সন্ধে তখন 8:30 মতো বাজে। হঠাৎ করে শুনি সিঁড়ি দিয়ে কেউ যেন উঠে আসছে। পায়ের শব্দ আমার কানে আসছে। আমি চুপ করে বসে আছি সেই ঘুটঘুটে অন্ধকারে। আমি মনে মনে ভাবছি, যেই আসুক তাকে হঠাৎ করে উঠে আমি ভয় দেখাবো। আমার কান পুরো সজাগ হয়ে আছে। পায়ের শব্দটা সিঁড়ি থেকে ছাদে আসলো। আস্তে আস্তে আমার দিকে এগিয়ে আসছে।
আমি রেডি হয়ে আছি, তবে আমারও ভয় করছে। এরপর এক সময় শব্দটা আমার ঠিক পিছনে এসে থেমে গেল। আমি স্পষ্ট অনুভব করছি কেউ আমার পেছনে এসে দাঁড়িয়ে আছে। আমি পুরোপুরি প্রস্তুতি নিয়ে পেছনে যখন ঘুরি, আমি কাউকে দেখতে পাই না। পুরো ছাদে আমি একা। আমার সারা শরীরে পশম দাঁড়িয়ে গেল, হাত পা কাঁপছে টের পাচ্ছি, গলা শুকিয়ে যাচ্ছে। শীতল ঠান্ডা একটা বাতাস আমার মুখে এসে লাগলো। এরপর চিৎকার দিয়ে আমি উঠে পড়ি এবং তাড়াতাড়ি দৌড়ে সেখান থেকে পালিয়ে যাই। কিভাবে ছাদ থেকে নেমে আমি বাসায় এসেছি এটা শুধুমাত্র আল্লাহই বলতে পারবে। এরপর ওই দিন রাতে আমার শরীরে চিকেন পক্স ওঠে। আজ 14 বছর হয়ে গেল। আমার এখনো মনে আছে আমার পেছনে কেউ যেন দাঁড়িয়েছিল। এই ব্যাখ্যা আজও খুঁজি। ওই দিনের পর ওই বাড়ির ছাদে তো দূর, আমি ত্রিসীমানায় পর্যন্ত যাইনি। বন্ধুদের জিজ্ঞেস করেছিলাম ওরা কেন ওই দিন রাতে যায়নি ছাদে। ওরা বলল ওরা নাকি নিচে গেছিল, ডাকাডাকি করে আমাকে না পেয়ে চলে গেছিল। কিন্তু আজব একটা জিনিস, দোতলা বাসা, ওরা নিচে বসে ডাকলো, আমি শুনলাম না কেন। আর কেয়ারটেকারকে বলে আমি ওপরে ওঠার পর সে নাকি কি কাজে বাইরে চলে যায়, আর সে ফিরে আসার পর আর আমাদের কাউকে দেখেনি। তার মানে পুরো সময়টা বাড়ির ছাদে আমি একা ছিলাম। দাদা, এটাই ছিল ঘটনা। আশা করছি ঘটনাটা তোমার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই অজানা সত্যের সকল শ্রোতাদের সামনে ঘটনাটাকে তুলে ধরো। আশা করছি শ্রোতারা পছন্দ করবে। আজকের এপিসোডের 3টে ঘটনা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি তোমাদের ভালো লেগেছে। বেশি কথা না বাড়িয়ে চলে যাচ্ছি শাউট আউট পর্বে। কমেন্ট করেছেন রাজু রয়, কমেন্ট করেছেন জয়শঙ্কর পোদ্দার, অনুভব মাহাতো, প্রজান বিশ্বাস, কমেন্ট করেছেন জয় বণিক, কমেন্ট করেছেন প্রতনু ব্যানার্জি, বিশ্বজিৎ দাস, নন্দিনী দে, কমেন্ট করেছেন অলোক দাস, স্বপ্না বজাল, অমিতা ঠাকুর, কমেন্ট করেছেন শাহানুর ইসলাম, সব্যসাচী চক্রবর্তী, আমাদের সঙ্গে রয়েছেন দেবাশিস জানা, তানিয়া মল্লিক, অমিত ভট্টাচার্যী, কমেন্ট করেছেন গীতা গোস্বাম, কমেন্ট করেছেন প্রিয়া ব্লগস, কমেন্ট করেছেন রাহুল বসাক, বাপন কুমার, উজ্জ্বল পাল, কমেন্ট করেছেন চুমকি ঘোষ একে একে, কমেন্ট করেছেন অদ্ভুত সব, কমেন্ট করেছেন পল্লবী চক্রবর্তী, কমেন্ট করেছেন মঞ্জু। সকলকে অসংখ্য পরিমাণে ধন্যবাদ আমাদেরকে কমেন্ট করবার জন্য। দেখা হবে আবার 145 নম্বর এপিসোডে। ততক্ষণের জন্য স্টে হ্যাপি অ্যান্ড স্টে সেফ এবং যুক্ত থাকুন আমাদের অজানা সত্যের সঙ্গে, কারণ অজানা সত্য মানেই রহস্যের এক অন্য দুনিয়া।